যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দুই রকমের স্টুডেন্ট থাকে। এক, যারা পরীক্ষার আগে নিজের জি জান লাগিয়ে দেয় এবং পরীক্ষার রেজাল্টের সময় গর্ববোধ করে। আরেকটা স্টুডেন্ট যারা কিনা পরীক্ষার আগের সময়টা চিল মোডে কাটায়, কিন্তু পরীক্ষা দিয়ে এসে তারা রিগ্রেটে ভরে যায় যে ইস, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলেই এইবার আমার হয়ে যেত। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন দলে। জেনপাস ইউজি 2026, হাতে মাত্র 40 দিনের কাছাকাছি সময় বাকি। যদি তুমি সঠিক স্ট্র্যাটেজি ফলো করো, এই 40 দিনে তুমি নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে পারবে। আর যদি একটাও মিস্টেক করলে তাহলে কিন্তু এই বছরের প্রিপারেশনটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড ইভেন তুমি যদি এখন জিরো থেকেও স্টার্ট করো, সঠিক স্ট্র্যাটেজি এবং এফার্ট দিলে তুমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে পারবে। ইয়েস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা কমপ্লিট রোডম্যাপ, একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট দিতে চলেছি যে কিভাবে তোমরা আপকামিং 40 দিনকে কাজে লাগাবে। স্টুডেন্ট এখানে দুই রকমের থাকতে পারে, যারা অলরেডি স্টার্ট করেছে অথবা যারা এখনই স্টার্ট করবে। তাদের দুজনের জন্যই স্ট্র্যাটেজিটা সেম ভাবে ওয়ার্ক করবে, জাস্ট এক্সিকিউশনটা দুজনের জন্য একটু ডিফারেন্ট হবে। তো পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল। তোমরা যদি জেনপাস ইউজির প্রিপারেশন করছো, বেস্ট গাইডেন্সের জন্য লেটস ইমপ্রুভ নার্সিং এর সঙ্গে জুড়ে থাকো। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি জেনপাস ইউজি 2026 এর লাস্ট 40 ডেজ এর রোডম্যাপ। কিভাবে পড়লে তোমরা নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে পারবে। দেখো, সবার প্রথমেই একটা বিষয় বলি, আমি অলরেডি বলেছি দুই রকমের স্টুডেন্ট তোমরা থাকতে পারো। যারা অলরেডি প্রিপারেশন করছে, অনেকটা থিওরি পার্ট কমপ্লিট বা প্রায় পুরো থিওরি কমপ্লিট। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা এখনই স্টার্ট করছে, হয়তো স্টার্ট করবে করবে ভাবছে, বা 5 দিন 6 দিন 7 দিন হলো স্টার্ট করেছে। তাদের দুজনের জন্য আজকের এই স্ট্র্যাটেজিতে মেইন ইম্পর্টেন্ট পার্টটা বোঝো। যারা অলরেডি স্টার্ট করেছে তাদের কি, তাদের তো আশা করি যে থিওরি পার্ট প্রায় কমপ্লিট, তাহলে তাদের এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে একটা স্মার্ট রিভিশন। যে আমি প্রত্যেকটা জিনিসকে প্রপারলি রিভাইজ করব কি করে, প্রত্যেকটা জিনিসকে আমি হ্যান্ডেল করব কি করে, যাতে আমি পরীক্ষায় গিয়ে ভালো করতে পারি। তার সাথে সাথে আমাকে যেটাতে ফোকাস করতে হবে যে আলটিমেট প্র্যাকটিস বুস্ট। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, তুমি এখন স্টার্ট করছো বা তুমি আগে থেকে পড়ছো, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে তত পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবে। নেক্সট, যারা এখন স্টার্ট করছে তাদের জন্য কি, সবার প্রথমে তো আমাদের যে থিওরি পার্টটা, সেই থিওরি পার্টটা সার্ভাইভাল মোডে আমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড তার সঙ্গে আমাদের একটা স্কোরিং স্ট্র্যাটেজি চাই, যে কিভাবে আমরা পরীক্ষায় গিয়ে মার্কস বুস্ট করব, স্কোর বুস্ট করব, আমরা একটা ভালো র্যাঙ্ক করব। তো প্রত্যেকটা জিনিস তোমরা আজকের এই ভিডিওতে পেতে চলেছো। সবার সিম্পল কথা, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা ওভারঅল প্ল্যান দিয়ে দিই যে এই টাইমে আমরা কিভাবে কি করব। দেখো, ফার্স্ট 15 ডেজ মানে আমাদের কাছে মোটামুটি 40 দিন সময় রয়েছে। তাহলে তার মধ্যে থেকে প্রথম 15 দিন আমরা কি করব, বিল্ড করব অ্যান্ড রিভাইজ করব। তো এবার স্যার, বিল্ড করা মানেটা কি, যে যারা এখন স্টার্ট করছো তাদেরকে থিওরি পার্ট পড়তে হবে। তো এই মুহূর্তে তোমরা যে থিওরি পার্টগুলো সেগুলো পড়া স্টার্ট করবে। শুরু করব কি দিয়ে, অফকোর্স হাই ওয়েটেজ টপিকস দিয়ে, কিন্তু আমি চেষ্টা করব যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের যেই গোলগুলো, সেই গোলগুলোকে কমপ্লিট করতে। আর যারা কিনা অলরেডি স্টার্ট করেছো, অলরেডি কমপ্লিট করে নিয়েছো হয়তো থিওরি, তোমাদের কিছু কিছু জায়গায় এখনো উইকনেস থাকবে। সেই উইকনেসগুলোকে এই মুহূর্তে দূর করতে হবে। যেই যেই জায়গায় তোমাদের মনে হচ্ছে এটা আমাদের ঘাটতি রয়েছে, সেই জায়গাগুলোকে এখন প্রপারলি রেডি করতে হবে। অ্যান্ড যেই স্টুডেন্টই হও, তোমাকে কিন্তু সাথে সাথে রিভিশন চালিয়ে যেতে হবে। তুমি যারা এখন স্টার্ট করছো ভাবছে যে আমি তো এখন জাস্ট থিওরি পড়ে যাবো, রিভিশন পরে, রিভিশনের জন্য আর সময় কোথায়। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু পড়ার সাথে সাথে রিভিশনটা করে যেতে হবে। কিভাবে করবে আমি বলবো এভরিথিং। অ্যান্ড লাস্টের যে 25 দিনের মতো সময় থাকবে, সেখানে আমরা অনলি রিভিশন, প্র্যাকটিস, মক টেস্টে ফোকাস করব। মক টেস্ট আমরা এখনো দেবো, সব আমি বলবো, কিন্তু লাস্টের যে 25 দিন, সেখানে আমাদের কাজ হবে শুধুমাত্র এই তিনটে জিনিস, নাথিং মোর নাথিং লেস। এবার এখানে একটা ক্রুশিয়াল পয়েন্ট, যে লাস্টের যে 20 দিন মতো সময়, সেখানে কেউ নতুন কোনো কিছু পড়তে যাবে না। আমরা না একটা ফিয়ার অফ মিসিং আউটে ভুগি। আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যখন প্রিপারেশন করি, জেনপাস ইউজি হোক বা ডাব্লিউবিজেই হোক, আমাদের একটা ফোমো হয়। আমরা ভাবি যে আচ্ছা, এই চ্যাপ্টারটা আমরা ছেড়ে দেবো, এই চ্যাপ্টারটা আমরা করবো না, তাহলে হয়তো পরীক্ষায় গিয়ে আমি অনেকটা পিছিয়ে গেলাম। কিন্তু যখন তুমি পরীক্ষার এন্ড মুহূর্তে চলে আসো, তখন তোমাকে এই ফোমোর থেকে বেরোতে হবে। তোমাকে ফোকাস করতে হবে যে হাই ওয়েটেজ টপিকগুলো তুমি প্রপারলি
কভার করছো অ্যান্ড সেখান থেকে গিয়ে যাতে তুমি একটা প্রপার স্কোর আনতে পারছো। তো লাস্টের করে দিন নো নিউ টপিক, একদম লিখে ফেলো, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমাদের স্যার এই যে সাবজেক্টের প্রায়োরিটিটা কি থাকবে। দেখো আমি তোমাদেরকে সবার আগে কি করি যে আমাদের যে টার্গেটটা সেটা ক্লিয়ার করে নিই। আমি বারবার বলেছি যারা আগে থেকে প্রিপারেশন করছো, যারা অনেকটা টাইম ধরে প্রিপারেশন করছো, তাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট থাকবে 75 মার্কস অর মোর। তার কারণ একদম ভালো করে করতে হবে। এবার যারা এই মুহূর্তে স্টার্ট করছো তাদেরকেও আমি বলবো যে অ্যাটলিস্ট 60 মার্কস কিন্তু টার্গেট করে চলো। এর থেকে কম নাম্বারেও তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, কিন্তু তোমার টার্গেটটা যদি অনেক কম থাকে তাহলে কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না। তো সেই জন্য তুমি যারা এখন স্টার্ট করছো তারা অ্যাটলিস্ট 60 মার্কস টার্গেট করে চলো, অ্যান্ড যারা আগে থেকেই পড়ছো এটা অবশ্যই টার্গেট করো। এবং আমি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে সিরিয়াস ক্যান্ডিডেটদের একবার দেখতে চাই যারা আগে থেকেও প্রিপেয়ার করছো। লেখো যে জেনপাস ইউজি 2026 আমি 75 মার্কস বা 75+ টার্গেট করছি এবং আমি করে দেখাবো। জাস্ট নিজের প্রতি একটা শপথ নাও। অ্যান্ড যারা এখনো স্টার্ট করছো তারাও আজকে একটা কথা দিয়ে যাও যে আমি নিজের জি জান লাগিয়ে দেবো এবং এই 60 মার্কসের জন্য লড়বো। তার থেকে বেশি যদি আমি করতে পারি তাহলে তো আরো ভালো। আচ্ছা, এবার আমাদের কাছে সাবজেক্টের প্রায়োরিটি কি থাকবে। দেখো তোমাকে যখন একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট। কোন সাবজেক্টকে আমি কতখানি প্রায়োরিটি দিচ্ছি সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার যখন র্যাঙ্ক বের হবে তখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুই ফিজিক্স কতখানি পারিস, তুই কেমিস্ট্রি কতখানি পারিস, তুই ইংলিশ কতখানি পারিস। সবাই দেখবে যে তোমার র্যাঙ্কটা কত এসেছে, তুমি স্কোর কত পেয়েছো। তো সেই অনুযায়ী আমাদের দেখো জেনপাস ইউজি পরীক্ষায় এই বছরের জন্য আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দেবো বায়োলজি আর ইংলিশকে। তার কারণ এই দুটো খুবই টাইম সেভিং সাবজেক্ট, খুবই স্কোরিং সাবজেক্ট। জেনপাস ইউজি পরীক্ষার টাইমটা খুবই লিমিটেড, তোমাকে টাইম কিন্তু এখান থেকেই বাঁচাতে হবে, এখান থেকে স্কোর তুলতে হবে। এই দুটো সাবজেক্ট মিলে টোটাল 45 মার্কস আসবে। তোমাকে টার্গেট নিয়ে চলতে হবে যে আমি 40 নাম্বার তো এখান থেকে তুলেই নেব, এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন বছর তুলেও নেয়। তুমি যদি প্রপার গাইডেন্স থাকো, অনেকে বলে যে ইংলিশ নাকি 10 নাম্বারও তোলা খুব কঠিন, আমাদের স্টুডেন্টরা বিভিন্ন বছর দেখা গেছে ফুল মার্কস তুলে নিয়েছে 20 আউট অফ 20। তাহলে তোমাকে প্রপার প্ল্যান ফলো করতে হবে। তাহলে এই দুটো সাবজেক্টকে হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখো। নেক্সট এই বছর যেটা গেম চেঞ্জিং সাবজেক্ট হতে চলেছে সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। এবার এই হেলথ অ্যাপটিটিউড এটাকেও তোমাদের খুব বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এবার স্যার তাহলে এই দুটোর পরে কেন রেখেছেন? দেখো এই হেলথ অ্যাপটিটিউড এই সাবজেক্টটা এটা কিন্তু এই বছরে প্রথমবারের জন্য পরীক্ষায় আসতে চলেছে। তাহলে কোয়েশ্চেনটা কিরকম টাইপের আসবে সেটা সংক্রান্ত এখনো খুব একটা বেশি ক্ল্যারিটি নেই, কিন্তু স্টিল এই সাবজেক্টটা যেরকম এটা কিন্তু অনেক বেশি স্কোরিং সাবজেক্ট হতে চলেছে। কিন্তু যেহেতু এই দুটো সাবজেক্ট সম্পর্কে আমরা অলরেডি অবগত, আমরা এই দুটোকে একদম ভালো করে রেডি করে নেবো যাতে আমরা এখান থেকে একদম ভালো স্কোর করে নিতে পারি। নেক্সট এই হেলথ অ্যাপটিটিউড যে যত ভালো করে করতে পারবে সে কিন্তু এই বছর তত বেশি বেনিফিট পাবে। হেলথ অ্যাপটিটিউডের অলরেডি সিলেবাস কিন্তু বোর্ডের তরফ থেকে দিয়ে দিয়েছে, শ্রান্তারা ম্যাম ভিডিও পোস্ট করে দিয়েছে, আই হোপ তোমরা দেখেছো। না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও যে অফিসিয়াল সিলেবাস কি দেওয়া হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী কিন্তু রেগুলারলি আমরা তোমাদেরকে ক্লাস করাচ্ছি এবং করাবো, এবং তোমাদের কিন্তু এই হেলথ অ্যাপটিটিউডটাকে একদম ভালো করে করতে হবে। অ্যান্ড ডেইলি তোমাকে কিছুটা টাইম তো অবশ্যই হেলথ অ্যাপটিটিউডের জন্য রাখতে হবে। নেক্সট এবার আসছে যে আমাদের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। দেখো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে কোনটাকে আগে প্রায়োরিটি দেবে? কেমিস্ট্রিকে। তার কারণ কি, ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি আমরা কম টাইমে সলভ করতে পারি, এবং আমাদের এই পরীক্ষার টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো কেমিস্ট্রির মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আগে পড়বে। ফিজিক্সের মধ্যে কেউ ফিজিক্স কিন্তু ছেড়ে যাবে না, অনেকে এটা ভুল করে দেয় যে ফিজিক্স ছেড়ে চলে যায়, কারণ ফিজিক্স থেকেও প্রত্যেক বছর এমন কিছু কোয়েশ্চেন আসবে 5 to 7 মার্কসের কোয়েশ্চেন এমন আসবে যেটা তুমি একটু পড়ে গেলেই পারবে। তাহলে সেই ক্ষেত্রে সেই কোয়েশ্চেনগুলো যদি তুমি ছেড়ে আসো, যে করে আসবে সে তোমার থেকে 5-7 নাম্বার, মানে তো মানে সিলেকশন নন সিলেকশনের ব্যাপার। ইভেন কম্পিটিটিভ পরীক্ষায় 1 নাম্বারের জন্য লোকের সিলেকশন আটকে যায়। তো সেই ক্ষেত্রে ফিজিক্স ছাড়ার ভুল কিন্তু কেউ করবে না। তো এই দুটো সাবজেক্ট তোমরা কিভাবে পড়বে? হাই ওয়েটেজ টপিক কভার করবে অ্যান্ড প্র্যাকটিসে ফোকাস করবে। যাদের থিওরি পার্ট অলরেডি পড়া কমপ্লিট তারা এই দুটো সাবজেক্টে এখন প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস ইনক্রিজ করে দাও, কারণ এই দুটো সাবজেক্ট তোমাদের অনেকের সমস্যা থাকে, তো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা বের হবে। তাহলে আই হোপ এই তোমাদের সাবজেক্ট প্রায়োরিটিটা ক্লিয়ার। নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমাদের ডেইলি রুটিনটা কি হবে। দেখো এপি মানে কি? এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন না, অনেকের ম্যাথের কথা মনে পড়ে যাচ্ছে, স্যার ক্লাস 11-এ তো পড়েছিলাম, তো সেটার কথা বলছি না। আমাদের এপি মানে অলরেডি প্রিপেয়ারিং স্টুডেন্ট, তাদের আমি গেস করছি থিওরি পার্টটা প্রায় কমপ্লিট। তাহলে এই ক্ষেত্রে তোমাদের যদি কিছু পার্ট বেঁচে থাকে
বা যেই জায়গাগুলো তোমার উইক সেটা যে আমি পড়তে বললাম, তার জন্য তুমি তুমি ডেলি যতখানি পড়াশোনা করছো তার 30% টাইম তুমি তার জন্য দেবে। বাকি 70% টাইম তুমি ইউটিলাইজ করবে রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য। এই মুহূর্তে তোমাদের টার্গেট থাকবে যে আপকামিং 15 দিনে তুমি যাতে পুরো সিলেবাসটা একবার রিভিশন করে নিতে পারো, একদম ফুল কমপ্লিট রিভিশন, এটা তোমার টার্গেট থাকবে। কিভাবে করবে তোমার ব্যাপার, আমি তোমাদেরকে টাইমিং সংক্রান্ত একটা গাইডেন্স দেবো, কিন্তু দেখো তুমি কোথায় থাকছো, তোমার লাইফে আর কি কি হচ্ছে সেটা একদম 100% তো আমি জানি না। তো আমার গাইডেন্সটাকে তোমরা একটা স্ট্রাকচার হিসেবে নেবে, সেটাকে একটু নিজের মতো মডিফাই করে ইমপ্লিমেন্ট করবে যাতে তোমার জন্য তুমি সেটাকে বেস্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারো। আর যারা এখন স্টার্ট করছে তারা 60% টাইম দেবে কনসেপ্ট বিল্ড করার জন্য, থিওরি পার্ট পড়ার জন্য, আর 40% টাইম রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য রাখতে হবে। দেখো কেউ কিন্তু এটা ভুল করো না যে তুমি পুরো টাইম খালি কনসেপ্ট পড়ে যাচ্ছ, থিওরি পড়ে যাচ্ছ, রিভিশন প্র্যাকটিস করছোই না, তাহলে কিন্তু হবে না। তোমাকে রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য টাইম রাখতে হবে। এবার আসছে আমরা কতক্ষণ পড়াশোনা করব। দেখো তোমরা পড়বে কোথার থেকে, তোমরা আমাদের ইউটিউব ক্লাসেস থেকে পড়বে অথবা আমাদের পেইড ব্যাচ থেকে পড়বে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ডেইলি লেকচার্স অ্যাটেন্ড করার জন্য মোটামুটি 4 to 5 আওয়ার্স অফ টাইম রাখো। আমরাও ব্যাচে এটাই চেষ্টা করি যাতে তোমাদের দিনে 2টো ক্লাস থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা 3টে ক্লাস হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করি এটাই যাতে তোমাদের 4 to 5 আওয়ার্সের মধ্যে আমরা মানে ব্যাচের ক্লাসগুলো কমপ্লিট করতে পারি। তো সেই ক্ষেত্রে তোমরা লেকচার রাখো মোটামুটি 4 to 5 আওয়ার্স টাইম। কোনো সময় যদি একটু ইনক্রিজ হচ্ছে সেটা তুমি 6 আওয়ার্স অব্দি এক্সটেন্ড করতে পারো। আর তোমার সেলফ স্টাডি, যেটা কিনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেলফ স্টাডির জন্য দেখো বায়োলজি সিলেবাসটা বড় আছে, বায়োলজিতে তুমি ডেলি 2 থেকে 3 ঘন্টা দিতে পারো। হেলথ অ্যাপটিটিউড ডেলি 1 ঘন্টা মাস্ট, ইংলিশ ডেলি 1 ঘন্টা মাস্ট, তুমি এগুলোকে 1.5 ঘন্টাও করতে পারো। ওকে। আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি রোজ না পড়লেও চলবে, রোজ ফিজিক্স রোজ কেমিস্ট্রি না করলেও চলবে, তুমি অল্টারনেট ডেজে করতে পারো। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির যেহেতু সিলেবাসটা বড় বা যে কোনো টপিক তুমি পড়তে হবে, আমাদের কম সময়ে হবে না, এমন না যে তুমি 30-40 মিনিট 1 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি অল্টারনেট ডেজে পড়ো, যে আজকে ফিজিক্স পড়ছো কালকে কেমিস্ট্রি পড়ো, কিন্তু রোজ 2 ঘন্টা দাও, যেই দিনে তুমি পড়ছো অ্যাটলিস্ট 2 ঘন্টা দাও। এইভাবে করে তুমি নিয়ে চলো। দেখো আমি যদি এখানে টাইমগুলো ধরি, এখানে যদি আমি 4 to 5 আওয়ার্স দিচ্ছ, আমি ধরে নিচ্ছি 5 আওয়ার্সই দিচ্ছ, এখানে 2, এখানে 1, 1, 2, তাহলে 6, 11 ঘন্টার কাছাকাছি হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে মোটামুটি তোমরা 12 to 13 আওয়ার্সের মতো স্টাডি এই মুহূর্তে বের করো। যারা এখন স্টার্ট করছো তাদের তো এটা লাগবেই লাগবে, যারা কিনা অলরেডি করেছো তাদের হয়তো একটু কমেও হয়ে যাবে, কারণ তারা অলরেডি কিছুটা করে রেখেছে, তো সেই ক্ষেত্রে সেটার বেনিফিট পাবে। তো এই ক্ষেত্রে এই টাইমটা বের করার চেষ্টা করো, এবং এটা যাতে একটা মানে কি বলবো যে কোয়ালিটি স্টাডি হয়। ঠিক আছে, অনেকে বলবে স্যার এতখানি পড়বো, ইস দেখো পরীক্ষা চলে আসছে, একটু তো এফর্ট দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার যাদের ধরুন যে থিওরি পার্টটা অনেকটা কমপ্লিট, লেকচার এখন খুব একটা বেশি চলছে না, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে এই টাইমটা অনেকটা কমে আসবে, তারা হয়তো এই পার্টটা খুব সুন্দর করে 7-8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে পারছে, তাহলে সেই ক্ষেত্রে কাজ হয়ে যাচ্ছে। তো একটু পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী এই টাইমটাকে দেখো। দেখো টাইম খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, যে কে কতক্ষণ পড়বে সেটা একটু পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। কেউ হয়তো খুব তাড়াতাড়ি জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারে, শিখতে পারে, তার জন্য কম টাইম হয়ে যায়। কেউ হয়তো সময় লাগে, তার জন্য একটু বেশি টাইম দিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে খুব ভালো করে বুঝবে, তোমার যে এফিসিয়েন্সি, তোমার যে দক্ষতা, সেই অনুযায়ী কাজটাকে করো। তো আই হোপ যে কিভাবে আমি পড়ছি এই পার্টটা তোমাদের কাছে ক্লিয়ার, কিভাবে আমি টাইম ইউটিলাইজ করছি ক্লিয়ার। নেক্সট এবার যেটা নিয়ে কথা বলবো, দেখো এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় কি বলতো, প্র্যাকটিস করা। তুমি যতই থিওরি পড়ো, তুমি যদি প্রপারলি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কি হবে, তাহলে তুমি পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবে না। এবং এই মুহূর্তে যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস তো করতে পারবে, কিন্তু হয়তো সেটা প্রপার প্ল্যান অনুযায়ী হলো না, হয়তো কনসিস্টেন্সিও ব্রেক হয়ে যেতে পারে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে জেনপাস ইউজি 2026-এর জন্য আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেটার জন্য প্রত্যেক বছর স্টুডেন্টরা অপেক্ষা করে, সেটা কিন্তু অলরেডি আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে চলে এসেছে। এখানে আমরা তোমাদের জেনপাস ইউজির প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো। হেলথ অ্যাপটিটিউড নতুন সাবজেক্ট, সেটার উপর আমাদের স্পেশাল ফোকাস থাকবে। এই যে আমাদের কোর্স, সেখানে আমরা 2500-র কাছাকাছি তোমাদেরকে লাইভ এমসিকিউ করাবো, মানে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করাবো। তার সাথে সাথে কি থাকছে, তোমাদের জন্য মেন্টরশিপ থাকবে, রেগুলার টিচাররা তো মেন্টর করবে, তার সঙ্গে যারা অলরেডি জেনপাস ইউজি ক্র্যাক করেছে তাদের থেকেও আমরা মেন্টরশিপের ব্যবস্থা করাবো। এই ব্যাচের ফিস 749 রুপিস, কিন্তু তুমি যদি 7th মের মধ্যে এই ব্যাচে জয়েন করো, তুমি একটা
কোড অ্যাপ্লাই করতে পারবে RIC26, তাহলে তোমার ফিস লাগবে জাস্ট 499 রুপিস। তাহলে তুমি কিন্তু এই যে RIC ব্যাচ সেখানে ভর্তি হয়ে নাও, যাতে তুমি একটা প্রপার স্ট্রাকচার্ড প্র্যাকটিসের মধ্যে যেতে পারো এবং লাস্টের এই সময়টাকে একদম প্রপারলি নিজের র্যাঙ্ক বুস্টের জন্য ইউজ করতে পারো। হ্যাঁ, তুমি যদি চাও যে RIC প্লাস মক টেস্টের কম্বো নেবে, সেটাও তুমি আমাদের অ্যাপে গিয়ে নিতে পারো। আর কেউ যদি চাও যে থিওরি পার্টগুলো এখন আমাদের থেকে কিভাবে কমপ্লিট করবো স্যার, ড্রিম ব্যাচের এনরোলমেন্ট এখনো খোলা রয়েছে, তুমি চাইলে ড্রিম ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে RIC ফ্রিতেই ইনক্লুডেড থাকবে, ড্রিম ব্যাচে কিন্তু তুমি থিওরি পার্টগুলো পেয়ে যাবে। তো যার যেটাই প্রয়োজন, তোমরা প্রয়োজন হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আই হোপ তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছ, কোনো রকম কোয়ারি থাকলে সেখান থেকে সলভ করে দেওয়া হবে। এবার নেক্সট আমরা আসছি কোথায়, নেক্সট আসছে আমরা রিভিশন ব্যালেন্স করবো কি করে। দেখো আমি বারবার বলছি যে আমাদেরকে পড়ার সাথে সাথে রিভিশনটাও ভালো করে করতে হবে। তো রিভিশন ব্যালেন্স করার জন্য তোমাকে ডেইলি রিভিশন করে যেতে হবে, সেটা কাইন্ড অফ আ শর্ট রিভিশনের মধ্যে পড়বে। আর তোমাকে উইকলি ফুল রিভিশন করতে হবে। এবার এই যে ডেইলি শর্ট রিভিশন, সেটা কাদের জন্য পড়ছে বলো তো? যারা এখন স্টার্ট করছে, তার কারণ তারা অনেকটা টাইম থিওরি পড়ার জন্য দেবে। কিন্তু যারা অলরেডি কমপ্লিট করে রেখেছো, তুমি যখন সেলফ স্টাডি করছো, সেটা তো বেসিক্যালি ওয়ান টাইপ অফ তোমার রিভিশনই হচ্ছে। অ্যান্ড তোমাকে আমি কি বলে দিয়েছি যে নেক্সট 15 দিনের মধ্যে তুমি ফুল সিলেবাসটাকে একবার কমপ্লিট রিভিশন করার টার্গেট রাখবে। তাই হচ্ছে দুজনের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে কে কোনটায় ফোকাস করছে। নেক্সট, এবার তোমরা যখন রিভাইজ করছো বায়োলজি, তোমরা নোটস বেসড অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার বেসড রিভিশন করবে। তোমরা যখন ইংলিশ পড়ছো, ইংলিশে মোস্টলি তোমাদের যেই জায়গাটা বারবার রিভিশন করার দরকার হবে সেটা ভোকাবুলারির পার্টগুলো, যেটা তোমাদের মনে রাখার বিষয়। তো সেই পার্টগুলো তোমাদেরকে বারবার রিভাইজ করতে হবে, যাতে আমি এই জিনিসগুলো যেরকম ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জিনিসগুলো যাতে আমি ভালো করে আমাদের কি হয়, আমাদের আস্তে আস্তে মনে থাকতে শুরু করে। নেক্সট আমাদের হেলথ অ্যাপটিটিউড। এখানে তোমাকে থিওরি পার্ট যেটুকু স্যার ম্যামরা পড়াচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু হেলথ অ্যাপটিটিউডে কোয়েশ্চেনটা কি বলতো, একটু কমন সেন্স অ্যান্ড ডিরেক্ট টাইপ অফ কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে তুমি কি রিপিটেটিভ ডিফারেন্ট কোয়েশ্চেনের মাধ্যমে এটাকে সলভ করে যেতে হবে। তো সেটা তোমরা আমাদের ব্যাচের ক্লাসগুলো ফলো করো বা ইউটিউবের ক্লাসগুলো ফলো করো, সেখান থেকে হয়ে যাবে। আর RIC কিন্তু জয়েন করা সবার জন্য মাস্ট, সেখানে কিন্তু একদম স্ট্রাকচার্ড ওয়েতে সবকিছু হতে চলেছে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেটা তোমরা এই মুহূর্তে কোয়েশ্চেন আনসার বেসড রিভিশন করতে পারো। তার সঙ্গে তোমরা একটা ফর্মুলা নোটবুক মেনটেন করো, যেখানে তোমরা রেগুলারলি ফর্মুলাগুলো রিভিশন করবে। তাহলে এটা হচ্ছে যে আমরা রিভিশনের ব্যালেন্স কি করে মেনটেন করছি। ফাইনালি এবার আমরা যেখানে আসবো, মক টেস্ট প্ল্যান। দেখো এই মুহূর্তে যখন তোমরা রিভিশন করছো, যারা অলরেডি পড়া কমপ্লিট, তারা কি করবে, তারা যখন রিভিশন করছো, সেই রিভিশন করতে করতেই তোমরা টপিক ওয়াইজ টেস্ট দাও, যেগুলো আমাদের মক টেস্ট সিরিজের মধ্যে আছে। আর যারা এখন পড়া স্টার্ট করছো, তারা যেই টপিকগুলো পড়া কমপ্লিট করছো, সেটার কিছু কোয়েশ্চেন নিজেরা প্র্যাকটিস করে তারপর তুমি সেটা টপিক ওয়াইজ টেস্ট দিয়ে জিনিসটাকে ফিক্স করে নাও। যারা অলরেডি সিলেবাস কমপ্লিট, তারা এখন উইকলি 2টো করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ফুল লেন্থ। উইকলি 2টো করে মক টেস্ট কেন বলছি, রোজ দেওয়ার প্রয়োজন নেই। ধরো তুমি আজকে একটা টেস্ট দিলে, সেটার কিছু ভুল হলো, সেগুলো ফিক্স করলে তারপর কি আবার টেস্ট দাও, যাতে করে কি হয় তুমি নেক্সট টেস্টে আরো ভালো পারফর্ম করতে পারো। তো উইকলি মোটামুটি 2টো করে টেস্ট দেওয়ার টার্গেট রাখো, অ্যান্ড এটাকে টেস্ট দেওয়াটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে না। আর যারা এখন স্টার্ট করছো, তাদের এই মুহূর্তে ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। এবার লাস্টের যে 20-25 দিন সময় থাকবে, সেখানে আমরা কি করব, সেখানে কিন্তু আমাদেরকে সবাইকে ফুল লেন্থ টেস্ট দিতে হবে। এবং সেই ফুল লেন্থ টেস্টগুলোর মধ্যে আমরা কি করছি, যে টেস্ট ইন এভরি 3 ডেজ, এটা আমরা টার্গেট রাখবো। মানে আজকে টেস্ট দিচ্ছি, মাঝখানে 2 দিন গ্যাপ, আবার টেস্ট দিচ্ছি। এইভাবে করে আমরা টেস্টগুলোকে মেনটেন করার চেষ্টা করবো, যাতে আমরা পরীক্ষায় গিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। তো আশা করবো আজকের যে এই ভিডিওটা তোমাদের জেনপাস ইউজি 2026-এর যে আপকামিং 40 দিন সময়, সেটাকে প্রপারলি কাজে লাগাতে হবে কিভাবে, সেই যে তোমাদের পথটা, সেই পথটা ক্লিয়ার করে দিতে পারলো। এর আগে যদি তুমি একটু তোমার কাছে কনফিউজিং হচ্ছিল যে কি করব না, আশা করবো আজকের ভিডিওর পর থেকে তোমাদের কাছে সেটা ক্লিয়ার। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের হেল্প হলো কি হলো না। আর তোমাদের যদি এই সংক্রান্ত আরো কোনো কোয়েরি থাকে বা তোমরা আরো কোনো ভিডিওস চাচ্ছ, সেটাও তোমরা কমেন্ট করে জানিও। এবং আজকের এই ভিডিওতে যেই বিষয়গুলো বললাম, দেখো সবাই তো শুনলো, এই ভিডিওটা যত ভিউজ আসবে তত স্টুডেন্টরা বিষয়গুলো শুনবে, কিন্তু সবাই কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। তো ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট নয়, ভিডিওতে যেই বিষয়গুলো বলেছে সেগুলো ইমপ্লিমেন্ট করো, সেগুলো নিজের লাইফে কাজে লাগাও, তখনই গিয়ে কিন্তু তুমি বেনিফিট পাবে। তো প্রমিস করে যাও যে তুমি এগুলোকে ইমপ্লিমেন্ট করবে এবং রেগুলারলি পড়তে থাকো। আপকামিং সময়টা ভালো করে কাজে লাগাও, তুমি অবশ্যই এই বছর নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।